নমস্কার বন্ধুরা, কথাধারা চ্যানেলে আমি জেবি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কালজয়ী উপন্যাস দত্তার ষষ্ঠ পর্ব শোনার জন্য। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন বন্ধু আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক উপন্যাস দত্তার ষষ্ঠ পর্ব। বিজয়াদের বাটি সংলগ্ন উদ্যানের এই দিকের অংশটা খুব বড়। সুদীর্ঘ আম কাঁঠাল গাছের তলায় তখন অন্ধকার ঘন হইয়া আসিতেছিল। বুড়া দারোয়ান কহিল, মাইজি, একটু ঘুরে সদর রাস্তা দিয়ে গেলে ভালো হতো না? এ সকল দিকে দৃষ্টিপাত করিবার মতো মনের অবস্থা বিজয়ার ছিল না। সে শুধু একটা না বলিয়াই তাড়াতাড়ি অন্ধকার বাগানের ভিতর দিয়া বাটির দিকে অগ্রসর হইয়া গেল। যে দুইটা কথা তাহার মনকে সর্বাপেক্ষা অধিক আচ্ছন্ন করিয়া রাখিয়াছিল, তাহার একটা এই যে এত কথাবার্তার মধ্যেও শুধু নারীর পক্ষে ভদ্ররীতি বিগর্হিত বলিয়াই ইহার নামটা পর্যন্ত জানা হইল না। দ্বিতীয়টি এই যে 2 দিন পরে ইনি কোথায় চলিয়া যাইবেন, প্রশ্নটা শতবার মুখে আসিয়া পড়িলেও শতবারেই কেবল লজ্জাতে মুখে বাঁধিল। ইহার সম্বন্ধে একটা বিষয় প্রথম হইতেই বিজয়ার দৃষ্টি আকর্ষণ করিয়াছিল, যে ইনি যেই হন, যথেষ্ট সুশিক্ষিত এবং পল্লীগ্রাম জন্মস্থান হইলেও অনাত্মীয় ভদ্রমহিলার সহিত অসংকোচে আলাপ করিবার শিক্ষা এবং অভ্যাস ইহার আছে। ব্রাহ্ম সমাজভুক্ত না হইয়াও এ শিক্ষা যে তিনি কি করিয়া কোথায় পাইলেন, ভাবিতে ভাবিতে বাড়িতে পা দিতেই পরেশের মা আসিয়া জানাইল যে বহুক্ষণ পর্যন্ত বিলাসবাবু বাহিরের বসিবার ঘরে অপেক্ষা করিতেছেন। শুনিবা মাত্রই তাহার মন ক্লান্তি ও বিরক্তিতে ভরিয়া উঠিল। এই লোকটি সেই যে সেদিন রাগ করিয়া গিয়াছিল, আর আসে নাই, কিন্তু আজ যে কারণেই আসিয়া থাক, যে লোকটি চিন্তায় তাহার অন্তঃকরণ পরিপূর্ণ হইয়াছিল, তাহার কিছুই না জানিয়াও উভয়ের মধ্যে অকস্মাৎ ব্যবধান সৃষ্টি না করিয়া বিজয়া পারিল না। শ্রান্ত কণ্ঠে জিজ্ঞাসা করিল, আমি বাড়ি এসেছি তাকে জানানো হয়েছে পরেশের মা? পরেশের মা কহিল, না দিদিমণি, আমি এক্ষুনি পরেশকে দিয়ে খবর পাঠিয়ে দিচ্ছি। তিনি চা খাবেন কিনা জিজ্ঞাসা করা হয়েছিল? ও মা, তার হয়নি। তিনি যে বলেছিলেন তুমি ফিরে এলেই একসঙ্গে হবে। বিলাসবাবুই যে এ বাটির ভবিষ্যৎ কর্তৃপক্ষ, এ সংবাদ আত্মীয় পরিজন কাহারও অবিদিত ছিল না, এবং সেই হিসাবে আদর যত্নের ত্রুটি হইত না। বিজয়া আর কোনো কথা না বলিয়া উপরে তাহার ঘরে চলিয়া গেল। প্রায় মিনিট 20 পরে সে নিচে আসিয়া খোলা দরজার বাহির হইতে দেখিতে পাইল বিলাস বাতির সম্মুখে টেবিলের উপর ঝুঁকিয়া পড়িয়া কি কতকগুলো কাগজপত্র দেখিতেছে। তাহার পদশব্দে সে মুখ তুলিয়া ক্ষুদ্র একটা নমস্কার করিয়া একেবারে গম্ভীর হইয়া উঠিল। কহিল, তুমি নিশ্চয় ভেবেছ আমি রাগ করে এতদিন আসিনি। যদিও রাগ আমি করিনি, কিন্তু করলেও যে সেটা আমার পক্ষে কিছুমাত্র অন্যায় হতো না, সে আজ আমি তোমার কাছে প্রমাণ করব। বিলাস এতদিন পর্যন্ত বিজয়াকে আপনি বলিয়া ডাকিত। আজিকারে আকস্মিক তুমি সম্বোধনের কারণ কিছুমাত্র উপলব্ধি করিতে না পারিলেও যে বিজয়া আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠিল না, তাহা তাহার মুখ দেখিয়া অনুমান করা কঠিন নয়। কিন্তু সে কোনো কথা না কহিয়া ধীরে ধীরে ঘরে ঢুকিয়া অনতি দূরে একটা চৌকি টানিয়া লইয়া উপবেশন করিল। বিলাস সেদিকে ভ্রুক্ষেপ মাত্র না করিয়া কহিল, আমি সমস্ত ঠিকঠাক করে এইমাত্র কলকাতা থেকে আসছি। এখন পর্যন্ত বাবার সঙ্গেও দেখা করতে পারিনি। তুমি স্বচ্ছন্দে চুপ করে থাকতে পারো, কিন্তু আমি তো পারি নে। আমার দায়িত্ববোধ আছে। একটা বিরাট কার্য মাথায় নিয়ে আমি কিছুতে স্থির থাকতে পারিনি। আমাদের ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা এই বড়দিনের ছুটিতেই হবে। সমস্ত স্থির করে এলুম, এমনকি নিমন্ত্রণ করা পর্যন্ত বাকি রেখে আসিনি। উফ, কাল সকাল থেকে কি ঘোরাটাই না আমাকে ঘুরে বেড়াতে হয়েছে। যাক, ওদিকের সম্বন্ধে একরকম নিশ্চিন্ত হওয়া গেল। কারা কারা আসবেন তাও এই কাগজখানায় আমি টুকে এনেছি, একবার পড়ে দেখো, বলিয়া বিলাস আত্মপ্রসাদের প্রচণ্ড নিঃশ্বাস ত্যাগ করিয়া সুমুখের কাগজখানা বিজয়ের দিকে ঠেলিয়া দিয়া চৌকিতে হেলান দিয়া বসিল। তথাপি বিজয় কথা কহিল না, নিমন্ত্রিত দিগের সম্বন্ধেও লেশমাত্র কৌতূহল প্রকাশ করিল না।
যেমন বসিয়া ছিল ঠিক তেমনি বসিয়া রহিল। এতক্ষণ পরে বিলাসবিহারী বিজয়া নীরবতা সম্বন্ধে ঈষৎ সচেতন হইয়া কহিল, ব্যাপার কি এমন চুপচাপ যে? বিজয়া ধীরে ধীরে কহিল, আমি ভাবছি আপনি যে নিমন্ত্রণ করে এলেন, এখন তাদের কি বলা যায়। তার মানে? মন্দির প্রতিষ্ঠা সম্বন্ধে আমি এখনো কিছু স্থির করে উঠতে পারিনি। বিলাস শটান সোজা হইয়া বসিয়া কিছুক্ষণ তীব্র দৃষ্টিতে চাহিয়া থাকিয়া কহিল, তার মানে কি? তুমি কি ভেবেছ এই ছুটির মধ্যে না করতে পারলে আর শীঘ্র করা যাবে? তারা তো কেউ তোমার নন যে তোমার যখন সুবিধে হবে তখনই তারা এসে হাজির হবেন। মনস্থির হয়নি তার অর্থ কি শুনি? রাগে তাহার চোখ দুটো যেন জ্বলিতে লাগিল। বিজয়া অধমুখে বহুক্ষণ নিঃশব্দে বসিয়া থাকিয়া আস্তে আস্তে বলিল, আমি ভেবে দেখলুম এখানে এই নিয়ে সমারোহ করবার দরকার নেই। বিলাস দুই চক্ষু বিস্ফারিত করিয়া বলিল, সমারোহ? সমারোহ করতে হবে এমন কথা তো আমি বলিনি। বরঞ্চ যা স্বভাবতই শান্ত গম্ভীর তার কাজ নিঃশব্দে সমাধা করবার মতো জ্ঞান আমার আছে। তোমাকে সেজন্য চিন্তিত হতে হবে না। বিজয়া তেমনি মৃদুকণ্ঠে কহিল, এখানে ব্রাহ্ম মন্দির প্রতিষ্ঠা করার কোনো সার্থকতা নেই, সে হবে না। বিলাস প্রথমটা এমনি স্তম্ভিত হইয়া গেল যে তাহার মুখ দিয়া সহসা কথা বাহির হইল না। পরে কহিল, আমি জানতে চাই তুমি যথার্থ ব্রাহ্ম মহিলা কিনা। বিজয়া তীব্র আঘাতে যেন চমকিয়া মুখ তুলিয়া চাহিল, কিন্তু চক্ষের পলকে আপনাকে সংযত করিয়া লইয়া শুধু বলিল, আপনি বাড়ি থেকে শান্ত হয়ে ফিরে এলে তারপরে কথা হবে, এখন থাক। বলিয়াই উঠিবার উপক্রম করিল, কিন্তু ভৃত্য চাহের সরঞ্জাম লইয়া প্রবেশ করিতেছে দেখিয়া সে পুনরায় বসিয়া পড়িল। বিলাস সেদিকে দৃষ্টিপাত মাত্র করিল না। ব্রাহ্ম সমাজভুক্ত হইয়াও সে নিজের ব্যবহার সুসংযত বা ভদ্র করিতে শেখে নাই। সে চাকরটার সম্মুখেই উদ্ধত কণ্ঠে বলিয়া উঠিল, আমরা তোমার সংস্রব একেবারে পরিত্যাগ করতে পারি জানো? বিজয়া নীরবে চা প্রস্তুত করিতে লাগিল, কোনো উত্তর দিল না। ভৃত্য প্রস্থান করিলে ধীরে ধীরে কহিল, সে আলোচনা আমি কাকাবাবুর সঙ্গে করব, আপনার সঙ্গে নয়। বলিয়া এক বাটি চা তাহার দিকে অগ্রসর করিয়া দিল। বিলাস তাহা স্পর্শ না করিয়া সে কথারই পুনরুক্তি করিয়া বলিল, আমরা তোমার সংস্পর্শ ত্যাগ করলে কি হবে জানো? বিজয়া বলিল, না। কিন্তু সে যাই হোক না, আপনার দায়িত্ববোধ যখন এত বেশি, তখন আমার অনিচ্ছায় যাদের নিমন্ত্রণ করে অপদস্থ করবার দায়িত্ব গ্রহণ করেছেন তাদের ভার নিজেই বহন করুন, আমাকে অংশ নিতে অনুরোধ করবেন না। বিলাস দুই চক্ষু প্রদীপ্ত করিয়া হাকিয়া কহিল, আমি কাজের লোক, কাজই ভালোবাসি, খেলা ভালোবাসি নে, তা মনে রেখো বিজয়া। বিজয়া স্বাভাবিক শান্ত স্বরে জবাব দিল, আচ্ছা, সে আমি ভুলব না। ইহার মধ্যে যেটুকু শ্লেষ ছিল তাহা বিলাস বিহারীকে একেবারে উন্মত্ত করিয়া দিল। সে প্রায় চিৎকার করিয়াই বলিয়া উঠিল, আচ্ছা, যাতে না ভুলো সে আমি দেখব। বিজয়া ইহার জবাব দিল না। মুখ নিচু করিয়া নিঃশব্দে চায়ের বাটির মধ্যে চামচটা ডুবাইয়া নাড়িতে লাগিল। তাহাকে মৌন দেখিয়া বিলাস নিজেও ক্ষণকাল নীরব থাকিয়া আপনাকে কথঞ্চিত সংযত করিয়া প্রশ্ন করিল, আচ্ছা, এত বড় বাড়ি তবে কি কাজে লাগবে শুনি? এ তো আর শুধু শুধু ফেলে রাখা যেতে পারে না। এবার বিজয় মুখ তুলিয়া চাহিল এবং অবিচলিত দৃঢ়তার সহিত কহিল, না, কিন্তু এবারে যে নিতেই হবে সে তো এখনো স্থির হয়নি। জবাব শুনিয়া বিলাস ক্রোধে আত্মবিস্মৃত হইয়া গেল। মাটিতে সজোরে পা ঠুকিয়া পুনরায় চেঁচাইয়া বলিল, হয়েছে, 100 বার স্থির হয়েছে। আমি সমাজের মান্য ব্যক্তিদের আহ্বান করে এনে অপমান করতে পারবো না। বাড়ি আমাদের চাই, এ আমি করে ছাড়ব, এ তোমাকে আজ আমি জানিয়ে গেলুম। বলিয়া প্রত্যুত্তরের জন্য অপেক্ষা মাত্র না করিয়া দ্রুত বেগে বাহির হইয়া গেল। সেই দিন হইতে বিজয়ার মনের মধ্যে যে আশাটা অনুক্ষণ যেন তৃষ্ণার মতো জাগিতেছিল যে সেই অপরিচিত লোকটি যাইবার পূর্বে অন্তত একটিবারও তাহার বন্ধুকে লইয়া অনুরোধ করিতে আসিবেন। যত কথা তাহাদের মধ্যে হইয়াছিল সমস্তগুলি তাহার অন্তরের মধ্যে গাথা হইয়াছিল, একটি কথাও সে বিস্মৃত হয় নাই।
সেইগুলি সে মনে মনে অহর্নিশ আন্দোলন করিয়া দেখিয়াছিল যে বস্তুত সে এমন একটি কথাও বলে নাই যাহাতে এ ধারণা তাহার জন্মিতে পারে যে তাহার কাছে আশা করিবার তাহার বন্ধুর একেবারে কিছু নাই। বরঞ্চ তাহার বেশ মনে পড়ে নরেন যে তাহার পিতৃবন্ধুর পুত্র, এ উল্লেখ সে করিয়াছে। সময় পাইলে ঋণ পরিশোধ করিবার মতো শক্তি সামর্থ্য আছে কিনা তাহাও জিজ্ঞাসা করিয়াছে। তবে যাহার সর্বস্ব যাইতে বসিয়াছে তাহার ইহাতেও কি চেষ্টা করিবার মতো কিছুই ছিল না? যেখানে কোনো ভরসাই থাকে না সেখানেও তো আত্মীয় বন্ধুরা একবার যত্ন করিয়া দেখিতে বলে। এই বন্ধুটি কি তাহার তবে একেবারে সৃষ্টি ছাড়া? নদী তীরের পথে আর সাক্ষাৎ হয় নাই, কিন্তু সে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত প্রত্যহই এই আশা করিত যে একবার না একবার তিনি আসবেনই। কিন্তু দিন বহিয়া যাইতে লাগিল, না আসিলেন তিনি, না আসিল তাহার অদ্ভুত ডাক্তার বন্ধুটি। বৃদ্ধ রাসবিহারীর সহিত দেখা হইলে তিনি ছেলের সঙ্গে যে ইতিমধ্যে কোনো কথা হইয়াছে তাহার আভাস মাত্র দিলেন না, বরঞ্চ ইঙ্গিতে এই ভাবটাই প্রকাশ করিতে লাগিলেন যেন সংকল্প এক প্রকার সিদ্ধ হইয়াই গিয়াছে। এই লইয়া যে আর কোনো প্রকার আন্দোলন উঠিতে পারে তাহা যেন তাহার মনেই আসিতে পারে না। বিজয়া নিজেই সংকোচে কথাটা উত্থাপন করিতে পারিল না। অগ্রহায়ণ শেষ হইয়া গেল। পৌষের ঠিক প্রথম দিনটাতেই পিতা পুত্র একত্র দর্শন দিলেন। রাসবিহারী কহিলেন, মা, আর তো বেশি দিন নেই, এর মধ্যেই তো সমস্ত সাজিয়ে গুজিয়ে তুলতে হবে। বিজয়া সত্য সত্যই একটু বিস্মিত হইয়া কহিল, তিনি নিজে ইচ্ছে করে চলে না গেলে তো কিছুই হতে পারে না। বিলাসবিহারী মুখ টিপিয়া ঈষৎ হাস্য করিলেন। তাহার পিতা কহিলেন, কার কথা বলছো মা? জগদীশের ছেলে তো, সে তো কালই বাড়ি ছেড়ে দিয়েছে। সংবাদটা যথার্থই বিজয়ের বুকের ভিতর পর্যন্ত গিয়ে আঘাত করিল। সে তৎক্ষণাৎ বিলাসের দিক হইতে এমন করিয়া ফিরিয়া দাঁড়াইল যাহাতে সে কোনো মতে না তাহার মুখ দেখিতে পায়। এইভাবে ক্ষণকাল স্তব্ধ হইয়া আঘাতটা সামলাইয়া লইয়া আস্তে আস্তে রাসবিহারীকে জিজ্ঞাসা করিল, তার জিনিসপত্র কি হলো? সমস্ত নিয়ে গেছেন? বিলাস পিছন হইতে হাসির ভঙ্গিতে বলিল, থাকবার মধ্যে একটা তেপে খাট ছিল, তার উপরেই বোধ হয় তার শয়ন চলত। আমি সেটা বাইরে গাছতলায় টেনে ফেলে দিয়েছি, তার ইচ্ছে হলে নিয়ে যেতে পারেন, কোনো আপত্তি নেই। বিজয়া চুপ করিয়া রহিল, কিন্তু তাহার মুখের উপর সুস্পষ্ট বেদনার চিহ্ন লক্ষ্য করিয়া রাসবিহারী ভৎসনার কণ্ঠে ছেলেকে বলিলেন, ওটা তোমার দোষ বিলাস। মানুষ যেমন অপরাধী হোক, ভগবান তাকে যতই দণ্ড দিন, তার দুঃখে আমাদের দুঃখিত হওয়ার সমবেদনা প্রকাশ করা উচিত। আমি বলছি নে যে তুমি অন্তরে তার জন্য কষ্ট পাচ্ছ না, কিন্তু বাইরেও সেটা প্রকাশ করা কর্তব্য। জগদীশের ছেলের সঙ্গে তোমার কি দেখা হয়েছিল? তাকে একবার আমার সঙ্গে দেখা করতে বললে না কেন? দেখতুম যদি কিছু। পিতার কথাটা শেষ হইতেও পাইল না। পুত্র তাহার ইঙ্গিতটা সম্পূর্ণ ব্যর্থ করিয়া দিয়া মুখে একটা শব্দ করিয়া বলিয়া উঠিল, তার সঙ্গে দেখা করে নিমন্ত্রণ করা ছাড়া আমার তো আর কাজ ছিল না বাবা। তুমি কি যে বলো তার ঠিকানাই নেই। তাছাড়া আমার পৌঁছবার পূর্বেই তো ডাক্তার সাহেব তার তোরঙ্গ প্যাট্রা যন্ত্রপাতি গুটিয়ে নিয়ে সরে পড়েছিলেন। বিলাতের ডাক্তার একটা অপদার্থ হামবাক কোথাকার বলিয়া সে আরো কি সব বলিতে যাইতেছিল, কিন্তু রাসবিহারী বিজয়ার মুখের প্রতি আট চোখ চাহিয়া ক্রুদ্ধ কণ্ঠে বলিলেন, না বিলাস, তোমার এরকম কথাবার্তা আমি মার্জনা করতে পারি না। নিজের ব্যবহারে তোমার লজ্জিত হওয়া উচিত, অনুতাপ করা উচিত। কিন্তু বিলাস লেশমাত্র লজ্জিত বা অনুতপ্ত না হইয়া জবাব দিল, কি জন্যে শুনি? পরের দুঃখে দুঃখিত হওয়া, পরের ক্লেশ নিবারণ করবার শিক্ষা আমার আছে, কিন্তু যে দাম্ভিক বাড়ি বয়ে অপমান করে যায় তাকে আমি মাপ করি নে। অত ভণ্ডামি আমার নেই। তাহার জবাব শুনিয়া উভয়ে আশ্চর্য হইয়া উঠিল। রাসবিহারী কহিলেন, কে আবার তোমাকে বাড়ি বয়ে অপমান করে গেল? কার কথা তুমি বলছো? বিলাস ছদ্ম গাম্ভীর্যের সহিত কহিল, জগদীশবাবুর সুপুত্র নরেনবাবুর কথাই বলছি বাবা। তিনি একদিন ঠিক এই ঘরে বসেই আমাকে অপমান করে গিয়েছিলেন। তখন তাকে চিনতুম না তাই,
বলিয়া ইঙ্গিতে বিজয়াকে দেখাইয়া কহিল, নইলে ওকেও অপমান করে যেতে সে কসুর করেনি। তোমরা জানো সে কথা? বিজয়া চমকিয়া মুখ ফিরাইয়া চাইতেই বিলাস তাহাকেই উদ্দেশ করিয়া বলিল, পূর্ণবাবুর ভাগ্নে বলে পরিচয় দিয়ে যে তোমাকে পর্যন্ত অপমান করে গিয়েছিল, সে কে? তখন যে তাকে ভারী প্রশ্রয় দিলে, সেই নরেন বাবু। তখন নিজের যথার্থ পরিচয় দিতে সে সাহস করত, তবে তাহলে বুঝতুম সে সত্যিকারের পুরুষ। ভণ্ড কোথাকার। সহসা পিতা পুত্র উভয়েই সবিস্ময়ে দেখিল বিজয়ের সমস্ত মুখ বেদনায় একেবারে শুষ্ক বিবর্ণ হইয়া গেছে। নমস্কার বন্ধুরা, শেষ করলাম কালজয়ী উপন্যাস দত্তার ৬ষ্ঠ পর্ব। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ।